আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আজকে আপনাদের সামনে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। অধ্যাপক কার্জন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে কার্জন ভাই, যে জিনিসটা নিয়ে আমি শুরুতেই আলাপ করতে চাই, আপনি আইনের অধ্যাপক, নিজেও আইনের অধ্যাপক, এবং আপনি প্রচুর এই ব্যাপারে জানেন। এবং আমরা আসলে কোনো যে জিনিসটা বুঝি না, আপনাদের কাছে আসি, স্বর্ণপন্ন হয়ে বসতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে অধ্যাদেশগুলো আইনে পরিণত হলো, তার মধ্যে কিছু কিছু জিনিস আবার রহিত হয়ে গেল। যে কোটা রহিত হলো দেখলাম, তার মধ্যে বেশিরভাগই আপনার বিচার বিভাগ সংক্রান্ত। তো বলা হচ্ছে, বিরোধী দলরা বলছে যে বিচার বিভাগকে সে আগের ধারা মানে শেখ হাসিনার সময় যে ধারায় ছিল, সেই ধারায় ফিরিয়ে নেওয়ার জন্যই নাকি এই সমস্ত বিলগুলি পাশ করা হলো। তো আপনার কাছে আমার মানে ব্যক্তিগতভাবে যেটা আমি জানতেই চাই, সেটা হলো গিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিচার বিভাগে তারা যে অধ্যাদেশগুলো জারি করেছিল, সেটা আসলে কেমন ছিল, এবং এটা রহিত করার কারণে এখন আসলে কি দাঁড়ালো, যদি একটু আমাকে ডিটেল বলতেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হয়েছে যে আমাদের এই বিচার বিভাগের এই বিষয়টা বোঝার জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার একটা রাষ্ট্র পরিচালিত হয়, রাষ্ট্র মানে একটা সরকার দ্বারা পরিচালিত হয়। রাষ্ট্র হচ্ছে সার্বভৌম একটা সত্তা, সেই রাষ্ট্রকে পরিচালিত করে একটা সরকার, সেই সরকারটা নির্বাচিত হতে হয়। তা আমাদের এখানে তো আমরা নির্বাচনটা মানে যে সুষ্ঠু নির্বাচনের কথা বলি সেটা তো আমরা দেখা যায় অধিকাংশ সময় পাচ্ছি না। এখন এই সরকারি কর্মকাণ্ডটা প্রচার মানে পরিচালনা করাটা বেশ কঠিন একটা কাজ, এবং এর ভেতরে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য। এবং ক্ষমতার ভারসাম্য যদি না থাকে তাহলে পরে ধরেন এই সরকারের মূল দায়িত্ব তো জনগণের যে মূল যে নানা রকম অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করা। এখন আমাদের সংবিধান ৭২ সালের সংবিধান মোটামুটি একটা ভালো সংবিধান, কিন্তু তার ভিতরে কিছু ঘাটতি ছিল যেটা আমার কাছে মনে হয়েছে যে আপনার এই সরকারের যে তিনটা বিভাগ, যে নির্বাহী বিভাগ, আপনার আইন বিভাগ এবং আপনার বিচার বিভাগ, এই তিনটা যে বিভাগ তার যে ক্ষমতাটা আলাদা। নির্বাহী বিভাগ সে তো আপনার প্রশাসনিক কর্মকাণ্ড করবে, তারপর সে বাজেট প্রণয়ন করবে, সে বাজেটটা খরচ করবে। মূল ক্ষমতাটা নির্বাহী বিভাগের হাতে। আর আপনার আহ, আইন বিভাগ যেটা, সেটা হচ্ছে যে আপনার আইনটা পাশ করা, সেই আইনটাকে আপনার কোনো আইন যদি বাতিল করা প্রয়োজন হয় সেটা বাতিল করা, সংবিধান সংশোধন করা। আর একটা বড় কাজ হচ্ছে বিচার বিভাগের, সেটা হচ্ছে যে যদি কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হয় কিংবা কোনো নাগরিক আপনার সরকারি কোনো ধরনের দমন পীড়নের শিকার হন, সেই সেই জিনিসটা দেখভাল করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের। এবং জুডিশিয়াল মানে আপনার কারোর ভিতরে যদি কোনো সমস্যাও তৈরি হয়, যে আপনার সিভিল লিটিগেশন কিংবা ক্রিমিনাল লিটিগেশন, সেইটার নিষ্পত্তি করার দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং আপনি দেখবেন যে এই যে রাষ্ট্রের ভেতরে তিনটা যে অঙ্গ, এদের ভিতরে ক্ষমতার ভারসাম্য না থাকলে আপনি দেখা যায় যে আপনি সরকারের ভেতরে মন্ত্রণালয়ের মধ্যে অন্যায় হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তারপরে অন্যায্যতা হচ্ছে, সেটা আসলে প্রতিকার করবে কে? তারপর ধরেন যে সরকার যদি আপনার বিরোধী দলকে আপনার নানা রকম মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শত শত যে আহ, বিরোধী দলের কর্মী নেতা কর্মী তাদেরকে জেলের মধ্যে আটকে রাখে, সেটার প্রতিকার কে করবে? এইখানে কিন্তু বিচার বিভাগের একটা বড় দায়িত্ব। এবং এই বিচার বিভাগ আপনার সরকারের, এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ইউকেতে ফ্রান্সে সেটা দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এবং সেটা যদি না থাকে, এবং আজকে যেটা অভিযোগ করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এটা আসলে বিএনপির বিরুদ্ধে না, এটা আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। হ্যাঁ, আপনার আমাদের এখানে তো ৭৫ সাল পর্যন্ত চলে গেল, একদম আমরা ৭১ সালে মানে ৭২ সালে নতুন সরকার কর্মকাণ্ড শুরু করার পরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। ৭৫ সালে বঙ্গবন্ধু মারা গেলেন, তারপরে তো দুইটা সামরিক শাসন পর পর।
91 সাল থেকে আমরা মোটামুটি দেখেছি যে এই মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে প্রত্যাবর্তন করলাম 92 সালে, 91 সালে। এবং তখন থেকেই কিন্তু আমরা এই নতুন চর্চাটায় চলে আসলাম। এই চর্চাটার মধ্যে আমরা গিয়ে দেখলাম যে অধিকাংশ ক্ষমতা আপনার নির্বাহী বিভাগের হাতে, এবং আরো সুনির্দিষ্ট করে বললে প্রধানমন্ত্রীর হাতে। কারণ এখানে আপনার যেটা বলা হয়েছে সংবিধানে, মানে রাষ্ট্রপতি আমাদের মতো মানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এখানে রাষ্ট্রপতি নামে মাত্র প্রধান। উনার কাজ হচ্ছে একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের যে নেতা তাকে প্রধানমন্ত্রী নিয়োগ করা, আর হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ করা। এর বাইরে সবকিছু তিনি করেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। তো সেইটা যদি হয় তাহলে পরে এখানে প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ একটা প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তো সেইটা সত্যি, সেটা কোনো একটা বিশেষ দলের বিরুদ্ধে না, সেটা সবাই করেছে। আমাদের এখানে যে দ্বিদলীয় ব্যবস্থা গড়ে ওঠার মানে একটা প্রক্রিয়া চলছিল, সেটা বাধাগ্রস্ত হয়েছে তত্ত্বাবধায়ক সরকার না থাকার ফলে। এবং সেখানে কিন্তু এই যে আপনার মানে এই নির্বাহী বিভাগের যে প্রাধান্য এবং আপনার প্রধানমন্ত্রীর যে প্রাধান্য, সেই সেই জিনিসটা কিন্তু আপনার সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার যে কটা ভালো কাজ করেছেন তার ভিতরে এই দুটো অধ্যাদেশ আমরা বলতে পারি যে এটা ভালো হয়েছে। যে আপনার সুপ্রিম কোর্টের একটা সচিবালয় প্রতিষ্ঠা, এটা একটা অধ্যাদেশ ছিল। আর আরেকটা অধ্যাদেশ ছিল আপনার সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগ সংক্রান্ত কোনো নীতিমালা ছিল না সেটার ব্যাপারে। তো সেটা হলে তো আমরা মনে করি যে খারাপ কিছু হতো না। সেটা সেটা বর্তমান সরকার সেটাকে অব্যাহত রেখে তারা সংস্কার প্রক্রিয়াকেও এগিয়ে নিতে পারতেন। আবার ক্ষমতার যে ভারসাম্যের কথা আমরা বলি, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলি, সেটাও কিন্তু তারা ইতিবাচকভাবে সামনে নিয়ে যেতে পারতেন। জি, কিন্তু এখন যেটা হলো যে চেঞ্জটা যেটা হলো, এই চেঞ্জটা কি কেমন? এই চেঞ্জটা নিয়ে তো বিরোধী দলগুলো খুব আপত্তি করছে, এবং সরকারি দল অবশ্য বলছে যে এটা নিয়ে আরো প্রচুর যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। এখন যাচাই বাছাইয়ের ব্যাপারগুলো প্রশ্নটা উঠে তখন যখন নাকি যে অধ্যাদেশটা করা হয়েছিল সেখানে যদি কোনো ভুল অথবা বড় কোনো ফাঁক থেকে থাকে, তাহলে আপনি যাচাই বাছাই করতে পারেন। এখন এটা যাচাই বাছাই বলতে আপনি ঠিক কি, আপনি কি মানে যেহেতু আমার ধারণা আপনি ওটা পড়েছেন অধ্যাদেশটা, সেখানে কি যাচাই বাছাই করার মতো তেমন কিছু ছিল আপনার কাছে মনে হয়? বিচারক নিয়োগ অথবা সচিবালয় গঠন এই ব্যাপারে? না, এটা তো যাচাই বাছাই তো আমি মনে করি কিছুই না। এটা আপনার বরং আমরা বলতে পারি আমরা পুরনো ব্যবস্থায় ফিরে গেলাম। আপনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যেটা হয়েছিল যে তখন আমরা বেশ কয়েকজনের মুখে নতুন বন্দোবস্তের কথা শুনেছি, এবং 5ই আগস্টের পরেও নতুন বন্দোবস্তের কথা শুনেছি। তো যারা নতুন বন্দোবস্তের কথা বললেন, নতুন বন্দোবস্তটা কি সেটা আমাদের সামনে পরিষ্কার করতে পারলেন না। বরং তারা যে সমস্ত নজির উপস্থাপন করলেন সেটা পুরাতন বন্দোবস্তের চেয়েও খারাপ। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে আমরা মবের যে রাজত্ব দেখলাম, আইন শৃঙ্খলার যে ঘাটতি দেখলাম, নতুন কোনো কর্মসংস্থান নাই, তারপরে নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই। আমরা যেটা দেখলাম তাতে করে মানে আমার বাংলাদেশটা যেভাবে যতটুকু এগিয়েছিল সেটা আরো পিছিয়ে গেল। এখন আমি যেটা বুঝি যে এতদিন পর্যন্ত যেটা ছিল সেখানেই আমরা ফিরে গেলাম। মানে 91 সালের পর থেকে আমাদের যে আপনার তিনটা আপনার বিচার বিভাগের যে ক্ষমতাটা ছিল, তারপরে আপনার নির্বাহী বিভাগের যে ক্ষমতাটা ছিল, আইন বিভাগের যে ক্ষমতাটা ছিল, ওই জায়গাতে আবার ফেরত গেলাম। এটা যদি হতো তাতে করে বিচার বিভাগের ক্ষমতাটা বাড়তো। ক্ষমতাটা বাড়তো একটা হচ্ছে যে আপনার এতদিন ধরে যে আপনার অভিযোগটা ছিল যে নিম্ন আদালত আপনার ওই ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপনার জেলা জজ আদালত পর্যন্ত যে লেয়ার গুলো, স্তরগুলো, সেটাকে আমরা নিম্ন আদালত বলি। এবং এই আদালতগুলোর যে বিচারক তাদের যে আপনার নিয়োগ, তারপর নিয়োগ তো না, আপনার প্রমোশন, তাদের পদোন্নতি, অন্যান্য সুযোগ সুবিধা, সেটা আইন মন্ত্রণালয় থেকে আপনার পরিচালনা করা হয়, নির্ধারিত হয়। সুতরাং আইন মন্ত্রণালয় যদি সেটা করে তাহলে পরে সেটা আপনার নিম্ন আদালতের বিচারকদের সবকিছু থাকে আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে। তখন কিন্তু ওই নিম্ন আদালত কিন্তু মানে তাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারে। তখন কিন্তু আমরা বিচার বিভাগকে স্বাধীন বলতে পারি না। কারণ এই যে ধরেন যে নানা রকম ক্ষেত্রে আমরা যে দেখি যে যে সমস্ত ক্ষেত্রে এটা আগেও হয়েছে, মানে সব সরকারের আমলেই হয়েছে, যে সরকারের যারা বিরোধী তাদেরকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হবে, তাদেরকে জেলে রাখা হবে। তারপরে আবার
সরকারের ইচ্ছে মতো ছাড়া হবে। এইটার মূল কারণেই আপনার বিচার বিভাগের স্বাধীনতা না থাকা। হ্যাঁ, এবং এই ক্ষমতাটা কেউ হারাতে চায় না, যেই সরকারে যাক। হ্যাঁ, কারণ এই অন্তর্বর্তী সরকারও কিন্তু এটা যথেচ্ছভাবে করেছে, এবং তারা যে অধ্যাদেশটা করেছে সেটার কিন্তু প্রয়োগ কিন্তু আমরা দেখিনি। হ্যাঁ, এটা তো আপনার, কারণ যেহেতু পার্লামেন্ট ছিল না, সেহেতু সেটাকে আইন করে প্রয়োগ করতে হবে, কিন্তু তারা নিজেরাও কিন্তু এই যে ধরেন আমি, আনিস আলমগীর ভাই, তারপরে মঞ্জুরুল আলম পান্না, তারপরে আবু আলম শহীদ খান, আমরা তো জেল খেটে আসলাম। তা আমাদের যে মামলাটা দিল সেটা তো মিথ্যা মামলা। তো এই যে ক্ষমতাটা, যে আপনার, যদি আপনি কোনো একটা কথার এবং আমি এখানে একটা থামাই, এখানে আনিস আলমগীর কিন্তু সরাসরি অভিযোগ করেছেন। আনিস আলমগীর আমার এই অনুষ্ঠানে বলেছেন যে ওনার একাধিকবার জামিন, এই মামলা তো জামিনযোগ্য মামলা ছিল, জামিন হতে পারত, কিন্তু তৎকালীন যে আইন উপদেষ্টা ছিল তিনি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে নাকি আনিস আলমগীর বলছে যে তার জামিনটা নাকি উনি থামিয়েছেন, এবং সরাসরি উনি উনাকে দায়ী করেছেন। তো এই যে দায়ী করার সুযোগটা কোত্থেকে আসে? দায়ী করার সুযোগটা আসে ওইখান থেকেই, নিম্ন আদালতের উপর সরকারের একটা প্রভাব থাকে। এখন সরকারের ওই সংশ্লিষ্ট মন্ত্রী প্রভাবটা খাটিয়েছেন কি খাটাননি সেটা অন্য প্রসঙ্গ। যদি প্রভাবটা থাকে তাহলে কিন্তু সন্দেহটা থাকে, যে সন্দেহটা আনিস আলমগীর করেছেন। তো ওই আপনি যে কথাটা বললেন যে তারা অধ্যাদেশ করেছেন, কিন্তু সেই অধ্যাদেশের প্রয়োগ তারা খুব বেশি একটা করেছেন তেমন কিন্তু মনে হয় না, যেটা নাকি যার ভুক্তভোগী আপনারা হয়েছেন। না, অধ্যাদেশটা তো আপনার প্রয়োগ, মানে তারা যেহেতু অন্তর্বর্তী সরকার, এবং তারা যে অধ্যাদেশটা করেছেন সেটা আপনার একটা সংসদে তো এসে সেটা পাশ হতে হবে। হ্যাঁ, তারা করেছেন ঠিকই। হ্যাঁ, কিন্তু এটা অধ্যাদেশের যেটা হয় যে আপনি যখন সংসদ মানে বিদ্যমান থাকে না, কিংবা সংসদ যখন সেশনে থাকে না, তখন অধ্যাদেশ করা হয়, অধ্যাদেশ করে সেটা রাষ্ট্রীয় কার্য পরিচালনা করা হয়। এবং তারা সেই অধ্যাদেশটা তো আপনারা নিজেরা মানেন। আর আপনার এখন তো নতুন সরকার এসে তাদের এই 30 দিনের ভিতরে সেটা যদি আপনার কার্যকর করা না হয়, তাহলে এমনিতেই সেটা বাতিল হয়ে যাবে। আমি যেটা বলছি, হ্যাঁ, তারা নিজেরাও মানেননি, এবং এইটা আপনি যেটা মানে অ্যাজাম্পশনের কথা বলছেন, অ্যাজাম্পশন না, এটা ওপেন সিক্রেট। কারণ ওখানে যারা নিম্ন আদালতের বিচারক আছেন, ধরেন যে আমি যে আদালতে শুনানি হয়েছে, সেখানে যে আদালতের বিচারক ছিলেন সে হয়তো আমারই ছাত্র। হ্যাঁ, আমারই ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, কিংবা আমার ছাত্র, মানে ছাত্র কিংবা ছাত্রী স্থানীয়, মানে একই ব্যাচের হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা চিটং বিশ্ববিদ্যালয় কিংবা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু কিংবা কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একই সেশনে, কিন্তু সে তো দেখছে যে তার মানে নিজের স্যার অধ্যাপক, তাকে এইভাবে ধরে আনা হয়েছে। হ্যাঁ, তারপরে পিপি সেখানে শুনানি করছেন, তারপর আমার পক্ষের লয়ার শুনানি করছেন, এবং মোটামুটি সে বুঝতে পারছে যে বাস্তবতাটা কি। তো তার কিন্তু হাত পা বাঁধা। হ্যাঁ, যতদিন পর্যন্ত ওই যে আপনার আইন মন্ত্রণালয়ের কাছে তাদের ওই যে পদোন্নতি, তারপর তাদের সমস্ত কিছু শৃঙ্খলা বদলি। সবকিছু থাকবে, ততদিন পর্যন্ত এগুলো স্বাধীনভাবে কেউ করতে পারবে না। এটা সব সরকারের আমলেই সত্যি, শুধু এই সরকার। এবং এই যে আপনার ক্ষমতাটা, এটা অনেক বড় ক্ষমতা। এবং এই যে আপনার জামিন টামিন এগুলো নিয়ে আপনার যেটা হয়, যে আমরা বিভিন্ন সময়, এই মানে কোনো একটা নির্দিষ্ট সরকারের সময় বলছি না, বিভিন্ন সময়ে যারা আইনমন্ত্রী কিংবা আইন প্রতিমন্ত্রী, তারা এই তাদের যে চেম্বার, তাদের ওখান থেকে আপনার যদি গ্রিন সিগন্যাল না যায় তাহলে জামিন হয় না। মানে হাই প্রোফাইল জামিন যেগুলো, এবং যে সমস্ত জামিনে ধরেন 50 লক্ষ, 1 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা। হ্যাঁ, এমন একটা বিজনেস গ্রুপের কেউ মার্ডার করেছে, কিংবা এমন একটা অপরাধ করেছে যেটা সহজে জামিন হবে না, সুতরাং তখন সেটা আপনার একটা নেগোসিয়েশন হয়। আমি বলছি না যে সব আইনজীবী খারাপ, সব বিচারক খারাপ, সেটা বলছি না। আবার এটার ভিতরে একটা চেইনও থাকে, এই সর্বোচ্চ আপনার মন্ত্রণালয় থেকে, এবং এইটার মাধ্যমেও অনেকে কোটি কোটি টাকা করেছেন, সেরকম অভিযোগও কিন্তু আমরা পেয়ে থাকি। সুতরাং এই যে আপনার ধরেন, এই শুধুমাত্র অন্তর্বর্তী সরকার না, এই সরকার না, এই সরকার তো মাত্র আসলো। হ্যাঁ, তবে এই সরকার ছিল, মানে বিএনপি সরকার তো আগেও ছিল, 91 সালে ছিল, 2001-এ ছিল। বিভিন্ন সরকারের সময় এটা একটা মানে স্থায়ী একটা আমাদের শাসন ব্যবস্থার একটা স্থায়ী ঘাটতি, যে সরকারে যে থাকবে তার বিরোধী যারা, সে রাজনৈতিক দল হোক, সে সিভিল সোসাইটি হোক, সে ব্যবসায়ী হোক, মানে তাকে হয়রানি করার জন্য এই যে আপনার এই আইন আদালত এইভাবে ব্যবহৃত হবে।
সুতরাং সেই ব্যবহারের যে পথটা আমরা বাদ দিতে পারতাম কিংবা কমাতে পারতাম, সেটা আর হলো না। হ্যাঁ, এবং এটা একটা হচ্ছে যে আপনার ওই যে সুপ্রিম কোর্টের যে সচিবালয়, সেই সচিবালয় যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে পরে এই ক্ষমতাটা চলে যেত সুপ্রিম কোর্টের হাতে, সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে। চিফ জাস্টিস এবং অন্যান্য যারা থাকেন ওই সচিবালয়ের রেজিস্ট্রার, তাদের তাদের তখন ক্ষমতাটা যেত। এবং তারাও যে মানে তারা যেহেতু মানে সুপ্রিম কোর্ট সচিবালয় যেহেতু মানে প্রতিষ্ঠিত হয়নি কিংবা কাজ করেনি, হ্যাঁ, আপনার তারা যেহেতু এই বিষয়ে কাজ করেনি, সেহেতু আমরা মূল্যায়নটা করতে পারছি না, মানে কম্পারেটিভলি মূল্যায়নটা করতে পারছি না যে তারা কতটা দক্ষতার সাথে কাজটা করতে পারতেন। তারা যে 100% মানে বিশুদ্ধ হয়ে যেতেন তাও কিন্তু না, কারণ সেটাও কিন্তু প্র্যাকটিসের মধ্য দিয়ে গিয়ে আমাদের দেখতে হতো যে তারা কতটা দক্ষতার সাথে কাজ করতে পারেন। এবং তাদের মাধ্যমে মানে তাদেরকেও তো ধরেন যে সুপ্রিম কোর্টের কে যে নিয়ন্ত্রণ করা যাবে না তাও তো না, কারণ আমরা তো এর আগেও দেখেছি অ্যাটর্নি জেনারেল, তারপরে নানাভাবে আপনার সুপ্রিম কোর্টকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়। জি, না আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এই যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের জুলাই সনদে কিন্তু আছে, এবং জুলাই সনদেও কিন্তু বিএনপি সিগনেচার করেছে, এবং সেখানে কিন্তু এটার উপর তারা কোনো আপনার নোট অফ ডিসেন্টও দেয়নি। তো তারপর আবার এখানে দেখলাম যে এই এই ঘটনাটা ঘটে। আমরা দেখেছি আগের আমরা যেটা বললাম, আপনি যেটা বললেন যে এটা আপনার বাতিল হয়ে যাওয়া মানে হলো আমরা আবার আগের আমলে ফিরে গেলাম। তো আগের আমলে তো এটাও ছিল যে আমরা দেখতাম যে কিভাবে সুপ্রিম কোর্টের উপর প্রধান বিচারপতির উপর প্রভাব বিস্তার করা হতো, কথা না শুনলে দেশ থেকে বের করে দেওয়া হতো, এবং সেটা আবার পরে দমভক্তির মতো আবার বলাও হতো একজন চিফ জাস্টিসকে নামিয়ে দিয়েছি। তো এই যে বিষয়গুলো, এগুলো বিরোধী দল যখন আমরা থাকি, যখন আমরা বিরোধী দলে থাকি, তখন আমাদের জন্য খুব বেদনাদায়ক হয়। কিন্তু যখন আমরা সরকারে যাই তখন বেশ আরামদায়ক। তো এই মিউজিক্যাল চেয়ার কি মানে চলতেই থাকবে, এটাই কি আমাদের নিয়তি হয়ে দাঁড়ালো? না মানে সেই জায়গাটা আমরা বলছি যে এই দ্বিচারিতা, এই আপনার আমাদের দ্বিচারিতা কিংবা ডাবল স্ট্যান্ডার্ড, যে সরকারি দলে গেলে আমরা যে আচরণটা করছি, বিরোধী দলে গেলে ভিন্ন আচরণ করছি। এই জায়গা থেকে তো বেরোনোর ব্যাপারে 5ই আগস্টের পরে একটা বড় বার্তা ছিল। মানে 5ই আগস্টের পরে যেটা মুশকিল হলো সেটা হচ্ছে যে তখন আমরা দেখলাম যে অনেকে গোপন এজেন্ডা নিয়ে হাজির হয়েছে। 5ই আগস্টের পরে এজেন্ডাটা তো খুব পরিষ্কার ছিল যে রাষ্ট্র সংস্কার হবে, আমাদের মানবাধিকার শক্তিশালী হবে, সুশাসন শক্তিশালী হবে, আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। কিন্তু আপনি যখন এই হিডেন এজেন্ডা নিয়ে আসলেন যে 71 সালকে বাদ দিয়ে দেবেন, 47 সালের পরে 24, তখনই তো সব মুশকিল হয়ে গেল, তাই না? কিন্তু আমরা কিন্তু এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে মানে যাদের হিডেন এজেন্ডা ছিল না কিংবা যারা মন পরিষ্কার করেই চেয়েছে যে বাংলাদেশ রাষ্ট্রটা সামনে এগিয়ে যাক, তারা কিন্তু আসলে চেয়েছে যে আমাদের এখানে আপনার গণতন্ত্র, আমাদের এখানে সরকার ব্যবস্থা, আমাদের এখানে মানবাধিকার, আমাদের এখানে আইনের শাসন, এগুলো কিন্তু আরো শক্তিশালী। হ্যাঁ, কারণ এই জিনিসটা না হলে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো। হ্যাঁ, পৃথিবী কিন্তু এখন আপনার এই যে আহ নানা রকম রাষ্ট্রীয় সংস্কারের মধ্য দিয়ে আপনার কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। এবং আমাদেরও তো আপনার 91 সাল থেকেও যদি আমরা 2013-14 পর্যন্ত ধরি, কারণ 2008 সালের নির্বাচন তো একটা গ্রহণযোগ্য নির্বাচন, সেইটার ভিত্তিতেও তো আমাদেরকে অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনার 2007-8 সালেও কিন্তু একটা সংস্কারের প্রস্তাব এসেছিল, এবং ওই 2 বছরে যে সরকার তাদের নানা সমালোচনা সত্ত্বেও তারা কিন্তু কিছু জায়গায় সংস্কার করেছিল। তারা ওই যে বিচার বিভাগ আধা আধি সংস্কার করেছিলেন, তারপর কর ব্যবস্থায় সংস্কার করেছিলেন, যার প্রেক্ষিতে আমরা বড় একটা মানে ভ্যাট এবং ইনকাম ট্যাক্সের যেটা রিটার্ন সেটা আগে ছিল না, তার প্রেক্ষিতে সরকার কিন্তু মোটামুটি একটা বড় অঙ্কের টাকা ইয়ে করে যায়। তো কিছু কিছু সংস্কার তো আপনার করতেই হবে, এবং করলে সেটা আপনার জনগণের জন্য ভালো, সেটা রাষ্ট্রের জন্য ভালো। তো সেই জায়গাগুলো তো আমাদের বড় দলগুলো তাদের সাথে প্রচুর পাবলিক সাপোর্ট আছে, এবং জনগণের অধিকার নিশ্চিত করার জন্যই তো তাদের এগুলো করতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব শেখ হাফিজুর রহমান কার্জন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। উনি আইনের দৃষ্টিতে আসলে কি হচ্ছে, আমাদের আইনের কারণে কি আইন হচ্ছে, নতুন আইন হচ্ছে, বিচার বিভাগ দিয়ে কি আইন হচ্ছে, এবং সেই আইনের মাধ্যমে কিভাবে আমরা পেছন দিকে আবার যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, এগুলো নিয়ে ওনার খোলামেলা বক্তব্য শুনলেন। আমি কেবল একটা কথা বলে শেষ করতে চাই
ওই যে একটা কথা, বহু পুরনো প্রবাদ একটা আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরাও দেখতে পাচ্ছি, যে যায় ক্ষমতায় সেই স্বৈরাচারী হতে চায়। আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে লক্ষণগুলো খুব একটা মানে ভালো ঠেকছে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।